আপনি যদি কম্পিটিটিভ ক্রিকেট ডোমেস্টিক থেকে না খেলেন, ইন্টারন্যাশনাল যে সেখানে আপনাকে ডিফারেন্টভাবে চ্যালেঞ্জটা ফেস করতে হবে। মানে যেভাবে যেই সময়টা ডিমান্ড করছিল দল যেটা পারফর্ম করবে, সেটা আসলে প্লেয়াররা করতে পারেনি। আসলে প্লেয়ারদের দায়ভার নিতেই হবে এটার। স্বাভাবিকভাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ যে শুরু থেকেই চ্যাম্পিয়নের যে একটা দায়িত্ব বা একটা প্রেশার সেটা থাকবে, বাট আবাহনীকে ছাড়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটু ভাবতে হয়েছে ভালো মতোই। আমার কাছে মনে হয়েছে পাকিস্তানে আমি আসলে পাকিস্তানকে খুব বড় দল হিসেবে চিন্তা করি না, কারণ পাকিস্তানের সম্পর্কে সবসময় আমরা প্রেডিকশন করতে ভয় পাই, বিকজ আমরা বলতে পারি যে কোনো কিছু হতে পারে। সো সেই জায়গা থেকে পাকিস্তান ভালো দল, নো ডাউট। ইউএইচে তো ভালো দল নির্দ্বিধায় বলতে হবে, বাট আমাদের দলটা কিন্তু একদম খারাপ না। আপনি দেখবেন এবারে আমরা যে ম্যাচটাগুলো হেরেছি ইউএর সঙ্গে, দুটো ম্যাচ, সেখানে কিন্তু ডিউয়ের কথাটা বারবার আলোচনায় চলে এসেছে। পাকিস্তানে কিন্তু সেই ধরনের ডিউ আমরা দেখছি না পিএসএলে। সো স্বাভাবিকভাবে সেটা যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। প্রপার ক্রিকেট খেলে আমার ধারণা যে পাকিস্তানের সঙ্গে আমাদের দিনে আমরা যদি এক্সিকিউশনটা পারফেক্টলি করতে পারি, অবশ্যই আমাদের সিরিজ জেতাও সম্ভব। এখানে একটা জিনিস, সবাই কথাটা বলছে মিরাজের পক্ষে, আমি মিরাজের বিপক্ষে না। মিরাজের সঙ্গে আসলে যেদিনই দল স্কোয়াড দেওয়া হয়েছে সেদিনও মিরাজ আমাকে ফোন করেছিল, তো আমার সঙ্গে লম্বা ডিসকাশন হয়েছে। আমি মিরাজকে খুবই পছন্দ করি, সেটা পার্সোনাল জায়গা। বাট আপনি যদি টি-20 ফরম্যাটটা চিন্তা করেন, আপনি বিপিএলের সেরা পারফর্মার বলছেন, আমি একমত। প্রমাণ করেছে বিপিএলে আমাদের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেটা মেইন টুর্নামেন্ট টি-20, সেখানে সে যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তাকে দলে না নেওয়া হয়েছে, সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। তাকে দলে না নিয়ে যাকে নেওয়া হয়েছে বা যাদেরকে নেওয়া হয়েছে, সেখানে যদি অপশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে মিরাজের অপশনটা চিন্তা করা যেত। কেন আমি বলছি, মিরাজকে আপনি কিন্তু ওপেনার হিসেবে চিন্তা করছেন না। আপনি বিপিএলে কত নম্বরে ব্যাট করেছে, আপনারা কি ওইটা দেখেছেন? সে 1-2-3 ব্যাট করেছে, পাওয়ার প্লেতে ব্যাট করেছে, কিন্তু এখানে কিন্তু 1-2-3 মিরাজের জায়গা নেই, এটা একদম ফ্যাক্ট। তাকে মিডল অর্ডার হিসেবেই চিন্তা করতে হবে। সো মিডল অর্ডার হিসেবে চিন্তা করলে তার সঙ্গে কম্প্যারিজনে যারা ছিল তাদের সঙ্গে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আপনি মিরাজের 2টা ওভার বলিং, এটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। আপনি 4 ওভার বলিংয়ের একটা ঘাটতি রয়েছে টি-20 ক্রিকেটে, সেটা আমরা স্বীকার করি, সবাই স্বীকার করে, সেটা মানে সবাই একমত। ব্যাটিংটা যদি শুধু কনসার্ন করি, শুধু ব্যাটিং টু ব্যাটিং কম্পেয়ার করি, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মিরাজ কতটুকু কার্যকরী হতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রুভেন পারফরমেন্স আমরা দেখিনি। মিরাজ কিন্তু বিপিএলে টপ অর্ডারে ব্যাটিং করেছে, বাংলাদেশ টিমে কিন্তু টপ অর্ডারে ব্যাটিংয়ের জায়গা নেই, এটা আপনার মেনে নিতে হবে। যেহেতু লিটন 3-এ ব্যাটিং করবে মোটামুটি সিলেক্টর বলেছেন, ওপেনিংয়ে যারা রয়েছে তারাও আমার মনে হয় যে বেটার সিচুয়েশনে রয়েছে। সো সেখান থেকে 4-এর হৃদয় খেলে 5-6-7 এসব জায়গায় মিরাজকে চিন্তা করার জায়গা। সো মিরাজকে বাদ দেওয়ার বিষয়টা আমি জানি না সিলেক্টররা কীভাবে চিন্তা করেছেন, বাট মিরাজকে যদি ইনক্লুড করা হয়, মিডল অর্ডার জায়গা থেকেই চিন্তা আসবে। সেই অপশনে যেহেতু মিডল অর্ডার একজন ঘাটতি ছিল এই স্কোয়াডটায়, সেখানে মিরাজকে আবার ইনক্লুড করা হয়েছে। বাট মিডল অর্ডার যাদের সঙ্গে কম্পিটিশন, আমি যাদের নাম বলেছি, ইয়াসির রাব্বি, সোহান বা অঙ্কন, তাদের সঙ্গে কম্প্যারিজনে এনেই হয়তো সিদ্ধান্তটা নেবে। বাট মিরাজের 2টা ওভার একটা অ্যাডভান্টেজ হতে পারে, বাট আপনি প্রায়োরিটি দিচ্ছেন ব্যাটিংয়ে, সেখানে মিডল অর্ডারের ব্যাটিং পজিশনে মিরাজ কতটুকু সাকসেসফুল হবে, সেটা একটা আলোচনার বিষয়, সেটা একটা ডিসকাশনের বিষয়, তারপরে সিদ্ধান্তটা আসবে। আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা হোপফুল সিচুয়েশন দেখছি না, এটা ফ্যাক্ট। কারণ আসলে দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো, ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। এখানে আপনি দেখবেন ওয়ার্ল্ডে এখন ভালো ক্রিকেট খেলছে কারা। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা সামটাইমস। সো এদের আপনি ডোমেস্টিক স্ট্রাকচারটা দেখবেন, কারণ তাদের ডোমেস্টিক স্ট্রাকচার এবং ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের মধ্যে যে দূরত্বটা, সেটা খুব কম। আপনি যখন ডোমেস্টিকে কনসিস্টেন্ট পারফর্ম করবেন না, কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন, আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সহজ মনে হবে। কোনো সময় দেখবেন আপনি ইন্ডিয়ান প্লেয়াররা যখন খেলতে নামে, মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওদের ডোমেস্টিকের চেয়ে সহজ। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সহজের একটাই কারণ, তারা ডোমেস্টিকে ওই টাফ টাইমটা পার করে আসে, প্রচুর রান করে আসে, প্রচুর টাফ টাইমে বলিং করে আসে, ভালো ভালো ব্যাটারের এগেন্স্টে বলিং করে আসতে হয়। সো ওই চ্যালেঞ্জটা থাকে আমাদের ডোমেস্টিকে। এটা সোহান মিথুন যেটা বলেছে, আমাদের ডোমেস্টিকে ওই স্ট্যান্ডার্ডটা আসলে ওই লেভেলের না। ডোমেস্টিক আপনি যতদিন স্ট্রাকচার ডেভেলপ না করবেন, আপনি যদি কম্পিটিটিভ ক্রিকেট ডোমেস্টিক থেকে না খেলেন, ইন্টারন্যাশনাল যে সেখানে আপনাকে ডিফারেন্টভাবে চ্যালেঞ্জটা ফেস করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের একজন প্লেয়ার XYZ আমি যদি বলি, আপনি দেখবেন ডোমেস্টিকে হয়তো সে একটা 100 করলো, ওয়ানডে ক্রিকেট, আমি ডিপিএলের কথা বলছি, একটা 100 করলো, সেই 100তে আপনি দেখবেন
সে কয়টা সিঙ্গেল নিয়েছে, প্রথমে তার স্ট্রাইক রেটটা 50 বলে কত ছিল, আপনি দেখবেন প্রচুর ডট বল খেলেছে, সেখানে বাউন্ডারি মেরে সেটা কাভার করেছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না, আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেশেন্টে আউটে যাচ্ছেন। সো ইন্টারন্যাশনাল ডোমেস্টিকে ওই ডিফারেন্সটা রয়েছে। ডোমেস্টিকে আপনি কিছু ভালো বল ডট বল খেললেন, বাজে একটা বলে 4 মেরে দিলেন। সো এইভাবে বিষয়গুলো আসে, আরও ডিটেল আকারে এটা আলোচনায় আনা যায়। বাট হ্যাঁ, আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। আর আপনি তামিম সাকিবের কথা যেটা বললেন, এটা 100% রাইট যে তামিম সাকিবের সময় যেটা ছিল, আপনার ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু এরকমই ছিল, হয়তো এর চেয়ে আরও দুর্বল ছিল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বলছেন তখন 4, 5, 6 সময়টা তাদের ইন্টারন্যাশনাল শুরু করেছে, তখন বাংলাদেশ টিম আমরা খেলতাম, তখন আমরা কী চিন্তা করতাম, আমরা সম্মানজনক হারের জন্য খেলতাম, এটা ফ্যাক্ট। তো সেখান থেকে ওরা যখন এসেছে, আমরা হঠাৎ হঠাৎ চমক দিয়ে দু একটা ম্যাচ জিততাম, এবং সেখান থেকে আমরা কনফিডেন্স বিল্ড করতাম যে আমরা জিতেছি। সো ওদের সময়টা একটা দুইটা ম্যাচ জেতার চিন্তা আমরা করতাম, আর এখন কিন্তু আমরা সাউথ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার চিন্তা করি। সো আমাদের চিন্তাভাবনাও পরিবর্তন এসেছে। এবং আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। সো সেটার ইম্প্যাক্ট তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও থাকছে। সো আমার মনে হয় যে আমি এটা সোহান মিথুনের সঙ্গে 100% একমত। ওরা রেগুলার খেলে, আমরা দেখি। সো ওরাও প্র্যাকটিক্যালি মাঠে ফিল করছে, আমরা দূর থেকে দেখছি, আমরা জাজ করছি। সেখান থেকে আমার কাছে মনে হয় যে এটা রাইটলি পয়েন্টেড আউট যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার যখন ডেভেলপ হবে, ইন্টারন্যাশনালে তার পজিটিভ প্রতিফলন আসবেই। এর বাইরে কি আর কাউকে বাজিয়ে দেখার মতো দেখেন কিনা, যাদেরকে টি20 বাজিয়ে দেখা যায়? না, অবশ্যই আপনি ওপেনিং স্লটটায় আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আপনি তানজিদ তামিম, ইমন, সৌম্য ছিল স্কোয়াডে চলে এসেছে, শান্তকে আমরা দেখলাম ওপেন করলো। উপরে খুব বেশি চেঞ্জ বা অপশনগুলো নেই। আপনি মিডল অর্ডারে কিছু অপশন আপনার আছে, যেটা মিরাজকে টিমে ইনক্লুড করেছে, সে একজন মিডল অর্ডার অপশন হতে পারে। আমি বলছি না সাকসেসফুল হয়ে যাবে, বাট একটা অপশন হতে পারে। আপনি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান এবং আপনি যদি দেখেন অঙ্কন, এদের যে কাউকে আমার মনে হয় যে মিডল অর্ডারের একটা অপশন হিসেবে ক্রিকেট বোর্ড চিন্তা করছে, যেটা আমি আসলে সিলেকশন প্যানেলে থাকা অবস্থায় তারাও চিন্তার মধ্যে ছিল। বাট নিশ্চিতভাবেই তারাও চিন্তার মধ্যে আছে। মিডল অর্ডারে যদি কোনো সিচুয়েশন ডিমান্ড করে এবং অপশন হিসেবে চিন্তা করে, এদের মধ্যে থেকে হয়তো চিন্তাভাবনা করা হবে। এই টিমেও তাদেরকে নিয়ে সেভাবেই অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং খেলানো হচ্ছে। সো আমার বিশ্বাস যে মিডল অর্ডারে কিছু চিন্তাভাবনার জায়গা রয়েছে। আর বোলিং অপশনে তানভীর, নাসুম, রাকিবুলেরা আমার মনে হয় যে যে কোনো সময় যে কাউকে নিয়ে সিলেক্টরা চিন্তা করতে পারে। তিনজনই বেশ ভালো লেফট আর্ম স্পিন অপশনে রয়েছে। আর সাকিব যদি ফিরে আসে, সেটা তো ডিফারেন্ট সিনারি হবে। সো এটা আলাদা বিষয়। সো লেটস সি, আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় চিন্তার সুযোগ রয়েছে, স্পেশালি ব্যাটিং অর্ডারে, মিডল অর্ডার পজিশনটায়।